তৈমুরীয় সাম্রাজ্যের উত্থান ও পতন। ভূমিকা। ইতিহাসের পাতায় তৈমুরীয় সাম্রাজ্য এক অনন্য নাম। যুদ্ধ, রক্তপাত, বিজয়, আবার শৈল্পিক কীর্তির চমক, এই দুই বিপরীত শক্তির মিশেলেই তৈমুরীয় ইতিহাস গড়ে উঠেছে। তৈমুর লং বা তিমুর ছিলেন সেই দুর্ধর্ষ যোদ্ধা যার তরবারির আঘাতে কেঁপে উঠেছিল এশিয়া ও ইউরোপের বহু অঞ্চল। উত্থান। ১৩৩৬ সালে চোগাথাই তুর্কি বংশে জন্ম নেওয়া তৈমুর শৈশবেই ক্ষুদ্র ক্ষমতার লড়াইয়ে জড়িয়ে পড়েন। তার ডান পায়ে আঘাত লেগে খোড়া হয়ে যান, আর এই খোড়া হওয়ার কারণেই তার নামের সাথে লং শব্দটি যুক্ত হয়। দক্ষিণ পশ্চিম এশিয়ার অভিযান। ১৩৭০ সাল নাগাদ তৈমুর পুরো ট্রান্সাক্সিয়ানা নিজের কবজায় নিয়ে নেন। এরপর তিনি অভিযান পরিচালনা করেন পারস্য, খোরাসন এবং ইরাকের দিকে। তৈমুর যুদ্ধক্ষেত্রে ভীতি প্রদর্শন কৌশল ব্যবহার করতেন। শহর অবরোধ করে প্রায়শই হাজার হাজার মানুষকে হত্যা করে শহরের দেয়ালে কাটা মুন্ডুর মিনার তৈরি করতেন, যাতে শত্রুপক্ষ আতঙ্কে আত্মসমর্পণ করে। পারস্য অভিযান। ১৩৮৩ সালে তৈমুর হেরাত দখল করেন। পরের ২ দশকে ইরানের বিভিন্ন অংশে তার একের পর এক আক্রমণ চলে যায়। জাজিরা, আজারবাইজান, ফার্স, মাজানদারান, এমনকি জর্জিয়া পর্যন্ত তার সৈন্যরা পৌঁছে যায়। গোলন্দাজ ও অশ্বারোহী বাহিনীর ব্যবহার। তৈমুরের বাহিনীতে ছিল অতি দক্ষ অশ্বারোহী সৈন্য ও তীরন্দাজ। তার সেনাবাহিনী মঙ্গল ধাঁচের কৌশল, অর্থাৎ দ্রুত আক্রমণ, পিছু হটা, পুনরায় আক্রমণ ব্যবহার করত। গোলন্দাজদের ব্যবহারও তার সময় শুরু হয়, যা শত্রুদের জন্য নতুন আতঙ্কের নাম হয়ে দাঁড়ায়। দিল্লি অভিযান। তৈমুরের সবচেয়ে নৃশংস অভিযানগুলোর একটি ছিল ভারতের দিল্লি আক্রমণ। সেই সময় ভারতের দিল্লি সালতানাত দুর্বল হয়ে পড়েছিল। তৈমুর দিল্লি আক্রমণের সিদ্ধান্ত নেন কারণ ভারতের বিপুল সম্পদ তার নজর কাড়ে। দিল্লির বাইরে তুগলক সেনাবাহিনীর সঙ্গে কঠিন যুদ্ধ হয়। তৈমুর নিজের সেনাকে ৩টে ভাগে ভাগ করেন: প্রধান সেনা, ডান দিকের সেনা আর বাঁ দিকের সেনা। তুগলক বাহিনী পরাজিত হয়। দিল্লির শহরে ঢুকে তৈমুর চালান ভয়াবহ হত্যাযজ্ঞ। লাখ লাখ মানুষ নিহত হয় বা দাসে পরিণত হয়। শহরটি সম্পূর্ণ লুণ্ঠন হয়ে যায়, যার ফলে দিল্লি ১ দশকের বেশি সময় শূন্য শহরের মতো পড়ে থাকে। আনাতোলিয়া ও উসমানীয়দের সঙ্গে সংঘর্ষ। ১৪০২ সালে তৈমুরের সঙ্গে উসমানীয় সম্রাট বায়েজিদ প্রথমের যুদ্ধ হয় আঙ্কারায়। এই যুদ্ধে তৈমুর বিশাল সেনা সাজান। তিনি শত্রু শিবিরের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির জন্য উজবেক ও তুর্কম্যান সেনাদের আলাদা করে ব্যবহার করেন। বায়েজিদ পরাজিত হয়ে বন্দী হন। এই যুদ্ধ ওসমানীয় সাম্রাজ্যের প্রথম বড় বিপর্যয় এবং কয়েক দশকের অস্থিরতার সূচনা করে। যুদ্ধের পাশাপাশি তৈমুর শাসন করেছেন এক কঠোর শৃঙ্খলা দিয়ে। সমরকন্দকে তিনি বানিয়েছিলেন সাম্রাজ্যের রাজধানী। যুদ্ধ থেকে লুণ্ঠিত সম্পদ দিয়ে তিনি গড়েছেন স্থাপত্যের অপূর্ব নিদর্শন: মসজিদ, মাদ্রাসা, প্রাসাদ, মিনার। তবে তার সাম্রাজ্য মূলত তার ব্যক্তিগত সামরিক ক্ষমতার ওপর নির্ভর করত। প্রশাসনিক কাঠামো ছিল দুর্বল, যা তার মৃত্যুর পরেই স্পষ্ট হয়ে ওঠে। ১৪০৫ সালে তৈমুরের মৃত্যু হয় চীনের পথে অভিযানকালে। এর পরেই শুরু হয় উত্তরাধিকারের লড়াই। তৈমুরের পুত্র শাহরুখ মির্জা ক্ষমতা নেন এবং সাম্রাজ্য কিছুটা স্থিতিশীল রাখেন। কিন্তু সাম্রাজ্য আর আগের মতো শক্তিশালী ছিল না। ছোট ছোট প্রদেশে শাসকরা প্রায় স্বাধীন হয়ে ওঠে। শত্রুরা আক্রমণ শুরু করে। উজবেক সাইবানীদের উত্থান, ইরান অঞ্চলের স্থানীয় শাসকদের বিদ্রোহ এবং পশ্চিম থেকে ওসমানীয়দের শক্তি বৃদ্ধি তৈমুরীয় সাম্রাজ্যকে দুর্বল করে ফেলে। বাবরের উত্থান
ও মুঘল সাম্রাজ্যের সূচনা। তৈমুরের বংশধর জহিরউদ্দিন মোহাম্মদ বাবর মধ্য এশিয়ায় শক্তি ধরে রাখতে না পেরে ভারতের দিকে পা বাড়ান। বাবর ভারত আক্রমণ করেন এবং পানিপথের যুদ্ধে দিল্লির সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করেন। এইভাবেই তৈমুরের উত্তরাধিকার ভারতের মুঘল সাম্রাজ্যে রূপান্তরিত হয়। উপসংহার: তৈমুরীয় সাম্রাজ্যের ইতিহাস রক্ত, আগুন ও ধ্বংসের গল্প। আবার তার মধ্যেই রয়েছে শিল্প, সাহিত্য ও সংস্কৃতির চমক। তৈমুর ছিলেন ইতিহাসের এক দুর্ধর্ষ সামরিক প্রতিভা। তার দখলকৃত ভূমিতে নির্মাণ হয়েছে স্থাপত্যের অমর নিদর্শন, মসজিদ, মাদ্রাসা, প্রাসাদ, মিনার। তবে তার বিজয়ের পথে রক্তের স্রোত বয়ে গেছে। তৈমুরের সাম্রাজ্য পতনের পরও তার উত্তরাধিকার মুঘল সাম্রাজ্য হয়ে ইতিহাসে অমর হয়ে আছে।